সাকিব অসুস্থ হয়ে থাইল্যান্ড গেছে, অপু বিশ্বাসকে তার সাথে পেয়ার করলাম, ৫ ছবি সাইনিং দিলাম। ৮-৯ দিন পরে সাকিব সুস্থ হয়ে ঢাকায় ফিরল, মান্না ভাই মারা গেল। আমার তো খবর হয়ে গেছে ভিতর, আমি ওয়াশরুমের কথা বললে বাইরে মৌসুমে আবার ফোন দিলাম, তোমার ডেটটা কি মান্না ভাই কোনোভাবে জানছে? মান্নার সাথে কথা হয়েছে, আমাকে শেষ, এই ছবি আর হবে না তোমার লাগে। সে মারা গেল তার আগের দিন আমি ডাবিং করতেছি, বলল যে একটু ঝর্ণা স্পট আসো, গেলাম, কয় চলো আমার অফিসে খাবো। মান্না ভাই আমাকে হঠাৎ করে ফোন করলো, কই তুমি? আমি বললাম যে আমি এডিটিং করতেছি। ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে তুমি সাভার দ্বীপজল ভাইয়ের বাড়িতে চলে আসো। আমি আর প্রশ্ন করলাম না, আমি ঠিক ৫ লাখ টাকা নিয়ে সাভারে চলে গেলাম। তো উনি দ্বীপজল ভাইয়ের সাথে শুটিং করতেছে, বললো যে রাকিব, অপু বিশ্বাস মেকআপ রুমে যাও, ওকে 5টা ছবির সাইনিং দিয়ে আসো। ড্রয়িং রুম না বেডরুম খেয়াল নেই, একটা কার্পেট বিছানো, ওই কার্পেটটা তার কর্মচারী দিয়ে উঠাইলো, উঠাই একটা ঢাকনা সিমেন্টের ওইটা উঠাইলো, উঠাই দেখি পিতলের ড্যাগ, ওই ড্যাগের ভিতরে লক্ষ লক্ষ টাকা। রাকিব ভাই, আপনি তো একসময় বাংলাদেশে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন। সেক্ষেত্রে নায়ক ছিল মান্না, কখনো শাকিব খান, কখনো রুবেল। আমি একটু তাদেরকে নিয়ে একটু স্মৃতিচারণ করতে চাই। মান্না ভাইকে নিয়ে যদি কোনো স্মৃতি থাকে আপনার, অবশ্যই অনেক স্মৃতি আছে, একটু গুরুত্বপূর্ণ কোনো স্মৃতি যেটা আপনার এখনও মনে পড়ে, আসলে মান্না ভাইকে নিয়ে একটু যদি স্মৃতিচারণ করতেন। মান্না ভাইকে নিয়ে অনেকগুলি ছবি বানিয়েছে এবং আমার সব ছবিগুলি সুপারহিট। তো মান্না ভাইকে নিয়ে অনেক স্মৃতি, যেগুলো বললে হয়তো আপনাকে দুদিন শেষ হবে না, কিন্তু দুটো স্মৃতি আমাকে এখনও কাঁদায়। সেটা হচ্ছে, মান্না ভাইকে যখন আমি রিক্সাওয়ালার প্রেম ছবির গল্প শোনাই, তখন গল্প শোনানোর সময় বলছি, মান্না ভাই নিপুণ আংটি বালুতে ফেলাবে, আপনি কুড়াই নিয়ে আসবেন। কিন্তু রাতে কক্সবাজার শুটে যাওয়ার পর আমি ভাবলাম যে যদি আগের সিকোয়েন্সে মান্না ভাইকে জ্বর দেখাই আর মান্না ভাইয়ের আংটিটা পানিতে ফালাই, তাহলে সেন্টিমেন্টটা অনেক বেশি হবে। তো ওই চিন্তা করি একটা লেকের উপরে ব্রিজ, ওইটা খুঁজে আমি বের করে ওখানে শুটিংয়ের ব্যবস্থা করলাম। মান্না ভাইয়ের আগের দিন সত্যি জ্বর আসছে, আমাকে আর বলে নাই। একটা চাদর পেঁচায়া শুটিং স্পটে এসে বসে বললো, বাবা কী করবো? আমি বললাম যে নিপুণ আংটিটা পানিতে ফেলাবেন, আপনি ডুবাই উঠাবেন। তো চুপ করে থাকে, বললো যে বাবা তুমি না গল্প শোনার সময় বললা নিপুণ আংটিটা বালুতে ফালাবে, আমি নিয়ে আসবো। আমি বললাম যে মান্না ভাই, আমি যদি আগের সিকোয়েন্স আপনার জ্বর দেখাই, তো এরপরে পানিতে ডুবাবেন, এটা অনেক সেন্টিমেন্টের ব্যাপার, পাবলিক কেঁদে দিবে। সে আর আমাকে বললেন যে তার জ্বর বা কিছু, সে চাদরটা খুলে প্রোডাকশনের বা ওই ড্রেসের ছেলেকে দিয়ে বললো যে চলো নামি। তো সেই জ্বর নিয়ে পানিতে ডুবাতে শুরু করলাম। বললাম যে হয়েছে, আপনি উঠেন, এরপর ডামি দিয়ে নেই। না না, আমি সব শট দেবো, তুমি নাও। সে উঠে এসে বলে যে তুমি জানো আমার গায়ে জ্বর। আমি একদম জড়ায় ধরছি, আমি বলেন কি আপনার জ্বর? সত্যি দেখলাম যে জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। আমি সাথে সাথে শুটিং প্যাক আপ করে দিলাম, না তোমার এখানে কক্সবাজার একদিনে 2 লক্ষ টাকা খরচ, এটা নষ্ট করা যাবে না। আর আমি সবসময় গল্পকে ভালোবাসি, ডিরেক্টরের সিদ্ধান্তকে সম্মান জানাই, এই চিন্তা করি তুমি বলার সাথে সাথে আমি জ্বর নিয়ে পানিতে নেমে গেছি। এই একটা স্মৃতি। আর একটা স্মৃতি হলো, মান্না ভাই আমাকে হঠাৎ করে ফোন করলো, কই তুমি? আমি বললাম যে আমি এডিটিং করতেছি। ব্যাংক থেকে ৫ লাখ টাকা তুলে তুমি সাভার দ্বীপজল ভাইয়ের বাড়িতে চলে আসো। আমি আর প্রশ্ন করলাম না, আমি ঠিক ৫ লাখ টাকা নিয়ে সাভারে চলে গেলাম। তো উনি দ্বীপজল ভাইয়ের সাথে শুটিং করতেছে, বললো যে রাকিব, অপু বিশ্বাস মেকআপ রুমে যাও, ওকে 5টা ছবির সাইনিং দিয়ে আসো। তা আমি বললাম যে ছবি কই? আমার সব ছবি তো রানিং, আমি অপুকে নেবো কোথায়? ছবি নিয়ে চিন্তা করো, তুমি যাও, টাকা দিয়ে আসো। তা আমি চুপচাপ গিয়া অপুকে 5 লাখ টাকা দিলাম, দিদি এটা 5 ছবির সাইনিং, হিরো মান্না ভাই, শিডিউল তোমাকে জানানো হবে। তো অপুও সুন্দর করে টাকাটা নিল। পরে আমি বেরোলাম, বললো যে তুমি বাসায় চলে যাও, আমি জানি তোমার এক মাসের ভিতরে এরকম 5-6 ছবি চলে আসবে, আর না আসলে আমি ছবির ব্যবস্থা করতেছি। তা আমি সাভার থেকে চলে আসতেছি এফডিসি, আসার পথেই আমাদের খল চরিত্রে অভিনয় করে দুলারি দিদি, উনি ফোন করলো যে রাকিব ভাই কই? আমি বললাম যে এফডিসি এডিটিংয়ে যাচ্ছি, কয়েকটু আমার বাসায় চা খেয়ে যান ভাদুরি টাওয়ারে। আমি চলে গেলাম, যাওয়ার পরে আমাকে 1 লাখ টাকা দিল, বললো যে এটা আপনার সাইনিং, আপনি মান্না ভাইকে দিয়ে গল্প নিয়ে প্রজেক্ট রেডি করেন। আমি বললাম দিদি ছবি বুঝলাম না। তো আমি মান্না সাহেব আবার ওই যে দুলারি দিদির পাশের ফ্ল্যাটেই থাকতো ভাদুরি টাওয়ারে। আমি গতকালকে রাত্রে মান্না ভাইয়ের সাথে শিডিউল চাইছি, সে বলছে আপনাকে নিলে আমাকে শিডিউল দিবে। এইসব স্মৃতি ভোলার না, এগুলো খুব কষ্ট দেয়। কষ্ট কেন দিল? সাকিব অসুস্থ হয়ে থাইল্যান্ড গেছে, অপু বিশ্বাসকে তার সাথে পেয়ার করলাম, 5 ছবি সাইনিং দিলাম। ৮-৯ দিন পরে সাকিব সুস্থ হয়ে ঢাকায় ফিরল,
মান্না ভাই মারা গেল, আমার ছবিও হলো না। এটা খুব কষ্ট দেয় আমাকে, যে কত আশা করে সে আমাকে ছবি করার জন্য সব প্রডিউসারকে বলল, সে ছবি করে যেতে পারলো না। আর একটা স্মৃতি হচ্ছে, সে মারা গেল তার আগের দিন আমি ডাবিং করতেছি, বলল যে একটু ঝর্ণা স্পট আসো, গেলাম, কয় চলো আমার অফিসে খাবো। তো নিয়ে গেল তার গাড়িতে অফিসে খাওয়া দাওয়ার শেষ করে আর ডায়েরি বের করলো শিডিউলের, বের করে বললো যে তোমার শ্রেষ্ঠ সন্তান ছবির গল্প ভালো, এটা ঈদে আসতে হবে, 4 মাস পরে শিডিউল, এটা ক্যান্সেল করে আমি আগামী মাসে দিচ্ছি তোমাকে। আমি খুশি হয়ে গেলাম। আড্ডা দিয়ে সে ঝর্ণা স্পটে শুটিং আসলো, আমি বাসা গেলাম। সকালে আমার এডিটর ফোন করে বলল মান্না নেই। এগুলো খুব কষ্ট দেয়। আর এত ফিল্মিক ছিল যা বলে ভাষা শেষ করা যাবে না। সিনেমা ছাড়া কিছুই ভাবতো না। একটা স্মৃতি আমাকে বলছিলেন যে আপনার রিকশাওয়ালা সিনেমার মুক্তির আগে আগে বোধ হয় যে আপনার কিছু টাকার প্রয়োজন হয়েছিল। ফিল্মিক, এইটাই বললাম যে কেমন ফিল্মকে ভালোবাসতো। প্রথমে আর একটা গল্প দিয়ে বলি, মান্না ভাইকে নিয়ে আমার অনেকগুলি ছবির আর্নিং, পরপর সব ছবি সুপারহিট হচ্ছে। তার একটা ধ্যানজ্ঞান ছিল যে হিট ডিরেক্টরগুলি সে ব্লক করে রাখার চেষ্টা করতো, যে অন্য হিরো যাতে না নেওয়া যায়। এটা আমি জানি। তো হঠাৎ করে খায়রুন সুন্দরীর ভালো রেজাল্ট হওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার প্রোডাকশন থেকে একটা ফোক ছবি বানাবো। তা আমার পার্টনার পলক বললো যে ফোক ছবি বানা, ফেরদৌস মৌসুমীকে দেয়া। তো ফেরদৌস মৌসুমীকে দেওয়া শিডিউল নিলাম, মৌসুমীর বাসায় গিয়া মৌসুমী আমাকে 40 দিন শিডিউল দিল ফেরদৌসকে প্রেজেন্ট রেখে। মান্না ভাই কার মাধ্যমে জানি সে সবসময় লোক লাগায় রাখতো তার ডিরেক্টরদের পিছনে, যে কি করি, কোথায় খাই, কেউ কোথায়, মানে তাকে ছেড়ে আর কোথাও গেলাম কিনা। মৌসুমী আপারে সে কোনোভাবেই জানছে যে মৌসুমী আপাকে আর এই যে ফেরদৌস কিনে ছবি শুরু করছে। মৌসুমী আপাকে আবার বুঝাই শুনে কবে ডেট সেটা জানছে। তা আমাকে ফোন দিয়েছে, বাবা কই? আমি ডাবিংয়ে। অফিসে আসো না, চা খাই। তা আমি আবার গেলাম ডাবিং দেখে অফিসে। তোমার ওই ছবির গল্পটা ভালো লাগছে, ওই ডেট ক্যান্সেল করে সামনে ডেট দিলাম। মানে আমি মৌসুমী ফেরদৌসের ডেট যেটা ওইটাই দিয়ে দিল। আমার তো খবর হয়ে গেছে ভিতর। আমি ওয়াশরুমের কথা বলে বাইরে মৌসুমী আবার ফোন দিলাম, তোমার ডেটটা কি মান্না ভাই কোনোভাবে জানছে? মান্নার সাথে কথা হয়েছে, শেষ, এই ছবি আর হবে না তোমার লাগে। মান্না তো ওই ডেট দিয়ে দিছে। তুই কোনো টেনশন করিস না, তুই মান্নার ডেট নে, মান্নার ওই ডেটে করা। তুই আমার বাসায় ফেরদৌসকে ডাকতেছি, আবার ডেট চেঞ্জ করে দিল। এভাবে সে ব্লক দিত যে তার হিট ডিরেক্টরগুলি যাতে না ছুটে। এভাবেই সে সিনেমাকে ভালোবাসতো। শুটিং শেষ করে সোনারগাঁয়ে আড্ডা দিত সকল হিট ডিরেক্টরদের নিয়ে, হিট রাইটারদের নিয়ে, হিট ক্যামেরাম্যানদের নিয়ে। শুধু আলোচনায় থাকতো কিভাবে হিট ছবি দেওয়া যায়, কিভাবে মার্কেট ধরা যায়, কিভাবে ইন্ডাস্ট্রিতে আরও ডেভেলপ করা যায়। এখনকার কারো ভিতরে এগুলো নেই। সে, আপনি জানেন কিনা জানি না, সে তার একটা ছবি মুক্তি পেলে সেই ধরেন তেঁতুলিয়ার একটা সিনেমা হলে চললেও কোন শোতে কয় টাকা সেল হয় সেই খবরটা সে রাখতো। এইটা কি কারো এখন আছে সেই জিনিস? তো অনেক অনেক স্মৃতি। আর আপনাকে যেটা বলছিলাম, আমার রিকশাওয়ালার প্রেম ছবি রিলিজ, তো আগে তো ছবি রিলিজের সময় ধরেন 50-60 লক্ষ টাকা এককালীন এফডিসিতে দিতে হয়। তো ঈদে রিলিজ, ওই সময় আমি অত পজিশনেরও ডিরেক্টর না। আমার সাথে অনেক বিখ্যাত ছবি ছিল, বিখ্যাত পরিচালক, যেমন আকবর ভাই, এফআই মানিক ভাই, তারপর আমাদের জেনারেশনের ছিল শাহিন সুমন, শাফি ইকবাল। আমার এখনও মনে আছে 13টি ছবি ঈদে রিলিজ। তো আমার ছবি ঈদে ডিক্লেয়ার দেওয়ার পরে হল পাচ্ছে না, কারণ মান্না অ্যাকশন হিরো, ছবির নাম রিকশাওয়ালার প্রেম, মানে প্রেমের ছবি, নায়িকা নতুন, প্রোডাকশন নতুন। প্রডিউসার আমাকে বললো যে ভাই বিপদে পড়ে গেলাম, হল তো পাচ্ছি না। প্রথম রাজমণি অনেক বড় হল, পাশেই রাজিয়া ছোট হল। রাজমণিতে আমাদের বুকিং করে এমবি মানিক নামে এক আমাদের কলিগ, ওর একটা ছবি ছিল সাকিব খান হিরো। আমার ছবি রাজমণিতে বুকিং করছে, 1 সপ্তাহ পরেই কইলো যে না, এটা আমরা রাজিয়াতে চালাবো, আমরা সাকিবের ছবি রাজমণিতে চালাবো। এরকম করে কষ্ট লাগতে থাকলো যে আমার ছবি ভালো জায়গা পাচ্ছে না। আমিও ভয় পাচ্ছিলাম যে মানিক ভাইয়ের মতো, আকবরের মতো, আফসারি ভাইয়ের মতো লোক, তারা ছবি, আমার ছবি কি হবে। সেই ছবি ঈদে 1 নম্বর হয়ে গেল। তো যখন রিলিজে টাকা পাচ্ছিলাম না, তখন মান্না আমার প্রডিউসার বললো যে রাকিব,
৬৬ লক্ষ টাকা এফডিসি বিল, তুমি লাখ ২০ টাকা দেখো ব্যবস্থা করো, আমি আবার তোমাকে 1 সপ্তাহ পরে দিয়ে দিচ্ছি। তাই আমি মান্না ভাই বললাম যে মান্না ভাই এরকম 20 লাখ টাকা লাগে, কি করা যায়? তুমি এফডিসি চলে আসো, আমি শুটিং করতেছি। আসলাম, বসায় চাটা খাওয়াই, বললো গাড়িতে ওঠো। গাড়িতে উঠায় নিয়ে আসে টাঙ্গাইলে চলে গেল তার বাড়িতে, জমিদার স্টাইলের বাড়ি। তো তার ড্রয়িং রুম না বেডরুম খেয়াল নেই, একটা কার্পেট বিছানো, ওই কার্পেটটা তার কর্মচারীদের উঠাইলো, উঠাই একটা ঢাকনা সিমেন্টের ওইটা উঠাইলো, উঠাই দেখি পিতলের ড্যাগ, ওই ড্যাগের ভিতরে লক্ষ লক্ষ টাকা। ওখান থেকে সে 20 লাখ টাকা তুললো। যে টাকার থেকে গন্ধ আসতেছে, একটা বন্ধ জায়গায় থাকলে যা হয়। তা আমি বললাম আপনি টাকা এখানে রাখতেছেন কেন? আমি ব্যাংকে রাখতে ভয় পাই, ব্যাংক যদি লুট হয়ে যায়। এইরকম মজার লোক ছিল। এবং সে 20 লক্ষ টাকা দিয়ে ছবি রিলিজ করাইলো। সে আমাকে সাহস দিয়েছে, তুমি টেনশন নিও না। তার আরও একটা ছবি ছিল, ইস্পাহানি আরিফ প্রডিউসার, শাহিন সুমন ডিরেক্টর, ছবিটার নাম ভুলে গেছি। সে বলছে যে আমি কনফিডেন্স নিয়ে বললাম তোমার ছবি সুপারহিট হবে, তুমি টেনশন নিও না। আমি ভয়তে ছবি রিলিজ রেখে আমি চলে গেছি বান্দরবন, যে 13টা ছবি, বড় বড় ছবি, আমারটার কি হবে। তা আমি চুপে চুপে সন্ধ্যাবেলা ম্যানেজারকে ফোন দিছি, ডিস্ট্রিবিউশন ম্যানেজার। ও একটা চিৎকার দিল, কয় ভাই আপনি কই, ছবিতে 1 নাম্বার। তো এইরকম অনেক মজার গল্প আছে, অনেক স্মৃতি আছে। মান্না ভাই এক কথায়, মান্না ভাই, রুবেল ভাই এক কথায় তারা আপাদমস্ত একজন চলচ্চিত্র প্রেমিক ছিল, যা কারো দ্বারা সম্ভব না, কারো দ্বারা না। এখনকার হিরোরা তো ধরেন শুটিং করলো, চললো কি চললো না, মরলো কি মরলো না, পাইরিসি হইলো কিনা, কী হলো না, কোনো খবর নেই। কিন্তু তারা সবসময় সিনেমা নিয়ে ভাবত, যেটা আমাদেরকে এখনও কাঁদায় যে কি স্বর্ণযুগ পার করছে আর এখন কি হচ্ছে।